সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের একটা ক্লাস আছে। সকাল 11:40 থেকে আমাদের ক্লাসটা শুরু হওয়ার কথা রসায়নের। তো আমরা ক্লাসটা শুরু করছি। যারা যারা জয়েন করছো, যারা উপস্থিত, তারা অবশ্যই কমেন্ট সেকশনে উপস্থিতিটা জানিয়ে দেবে, যে তাদের রোল নাম্বারটা এবং সেকশনটা অবশ্যই উল্লেখ করে দিবে। আমরা গত দিনের ক্লাসে পড়েছিলাম, আজকের আমাদের ক্লাস ডেট হচ্ছে 23। আমরা গতদিনের ক্লাসে পড়েছিলাম আর্হেনিয়াস ইকুয়েশন এবং এর গাণিতিক প্রকাশ সহ পড়েছিলাম। তো আর্হেনিয়াস ইকুয়েশন আমরা যেটা করেছি, তোমাদেরকে আমি একটা ক্লাস নোট দিয়েছিলাম। ক্লাস নোটের মধ্যে আশা করি তোমাদের মনে আছে। তারপরেও তোমরা চাইলে একটু প্রিভিয়াস লেকচারটা যেতে পারো। ক্লাস নোটে আমরা দেখিয়েছিলাম কি করে আর্হেনিয়াস সমীকরণ প্রকাশ, আর্হেনিয়াস সমীকরণের সাহায্যে একটি রাসায়নিক বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি নির্ণয় করা যায়, অর্থাৎ ইএ কি করে নির্ণয় করা যায় আমরা সেটা শিখেছিলাম। আজকে আমরা করব এই সক্রিয়ণ শক্তি থেকে আমরা আর গাণিতিক প্রকাশটা, অন্যান্য গাণিতিক সমস্যাগুলি কি করে সমাধান করতে পারি সক্রিয়ণ শক্তি থেকে, সেগুলো। আচ্ছা, এবার আমরা একটু দেখি যে আর্হেনিয়াস সমীকরণটা কি ছিল। আর্হেনিয়াস সমীকরণটা ছিল log k equals to log a minus EA by RT। এটা ছিল আমাদের আর্হেনিয়াস সমীকরণ। এখন এটাকে যদি আমরা গ্রাফে প্রেজেন্ট করি, একটা গ্রাফ বা লেখচিত্র আকারে দেখাই, তাহলে সেটা দেখতে কেমন হবে একটু খেয়াল করি। আমরা y equals to mx plus c এই সমীকরণটার সাথে আমরা সবাই পরিচিত। y equals to mx plus c এই সমীকরণের আদলে আমরা যদি এই সমীকরণটাকে সাজাই, তাহলে y অ্যাক্সিসে log k প্রেজেন্ট করলে এবং x অ্যাক্সিসে যদি আমরা EA by RT কে x অ্যাক্সিসে যদি আমরা t কে প্লট করি, তাহলে EA by R হবে আমার ঢাল বা ট্যানজেন্ট বা m। এভাবে আমি একটা গ্রাফের মধ্যে থেকেও কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি নির্ণয় করতে পারি। এই ক্ষেত্রে চিত্রটা হয় এমন। এই ক্ষেত্রে আমরা y অ্যাক্সিসে দিব log k এবং x অ্যাক্সিসে দিব 1/t। দেওয়ার পর আমরা এইখানে যে ঢালটা পাবো সেটাই হচ্ছে আমার m বা মাইনাস অফ EA by R। এই R এর মানটা তো আমাদের নির্দিষ্ট, আমরা জানি গ্যাস ধ্রুবক R 8.314, সেই মানটা বসিয়ে আমরা E এর মানটা বের করতে পারি। আচ্ছা, এবার আমরা তাহলে আমাদের পরবর্তী টপিকে চলে যাই। এই যে আমরা আর্হেনিয়াস সমীকরণটা করলাম, এই রিলেটেড আমরা একটা গাণিতিক প্রকাশ করি যে একটা অঙ্ক হলে কেমন হবে। যেমন ধরো গ্যাসীয় অবস্থায় বিভিন্ন তাপমাত্রায় N2O5 এর হার ধ্রুবক নির্ণয় করা হলো। তথ্য হতে প্রাপ্ত লেখচিত্রের ঢাল -96.5 into 10 to the power 2 হলে EA নির্ণয় করো। EA কি আমাদের সক্রিয়ণ শক্তি, অ্যাক্টিভেশন এনার্জি। তাহলে একটু দেখি আমরা কি জানি। উত্তরে করার আগে আমরা একটু দেখে নেই আর্হেনিয়াস সমীকরণটা কি ছিল। log k equals to log a minus EA by RT। আচ্ছা, বিভিন্ন তাপমাত্রায় বলেছে, অর্থাৎ t এর মানটা ভিন্ন ভিন্ন আছে। তাহলে আমাদের EA বা সক্রিয়ণ শক্তি এখান থেকে আমরা কি বলতে পারি, EA by RT, EA equals to মাইনাস ঢাল। এই যে আমরা আগের লেখচিত্রে যেটা দেখিয়েছি যে একটি লেখচিত্র থেকে কি করে সক্রিয়ণ শক্তি নির্ণয় করা যায়, ট্যানজেন্ট বা m equals to মাইনাস অফ EA by R, এরকম আমরা বের করেছিলাম। তাহলে EA equals to ট্যানজেন্ট বা ঢাল ইনটু 2.303 into
আর কেন 2.303 ব্যবহার করছি আমরা, আমাদের লগ এবং লনের ব্যাপারটা আছে বলে আমরা 2.303 দিয়ে মাল্টিপ্লাই করছি। তাহলে এই ক্ষেত্রে ঢাল কত আমরা বলেছি, দেখো যে ঢাল বলা আছে -96.5, তাহলে আমরা মানটা বসিয়ে দেই, -96.5 into 10 to the power 2 into 2.303 into 8.314, তাহলে আমাদের উত্তর আসবে 184.77 কিলোজুল পার মোল। দিস ইজ দ্য অ্যান্সার। তাহলে আমরা কি করে সক্রিয়ণ শক্তির ছোট ছোট যে অঙ্কগুলো হয় সেগুলো করতে পারি, আমরা একটা এক্সাম্পল দেখলাম যে সক্রিয়ণ শক্তি। এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখব। এই অঙ্কটা ঢাকা বোর্ডে 2017 সালে এসেছে, তো আমরা সেই জন্য অঙ্কটাকে একটু দেখা জরুরি মনে করছি। একটু দেখো অঙ্কটা, এটা জাস্ট বলা হয়েছে যে দুটো ডিফারেন্ট টেম্পারেচার দিন, দুটো ডিফারেন্ট টেম্পারেচারে দুটো বিক্রিয়ার হার ভিন্ন ভিন্ন হবে। আমরা তো প্রথম ক্লাসেই পড়েছি এই চ্যাপ্টারে যে ভিন্ন ভিন্ন তাপমাত্রায় বিক্রিয়ার হার ভিন্ন ভিন্ন হবে। তো আমরা সেটা একটু এই অঙ্কটা আমরা সেটা দেখব যে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি বিক্রিয়ার হার ধ্রুবক 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার দ্বিগুণ হলে বিক্রিয়াটির সক্রিয়ণ শক্তি কত? তাহলে আমরা কি বলতে পারি, দেখো একটু আগে বলেছি আমরা ডিফারেন্ট টেম্পারেচারে ডিফারেন্ট বিক্রিয়ার হার হবে। তাপমাত্রা পরিবর্তন হলে একই বিক্রিয়ার হার ভিন্ন হবে, আর ভিন্ন ভিন্ন বিক্রিয়ার হার তো অবশ্যই ভিন্ন ভিন্ন হবে। আমরা আগের ক্লাসে পড়েছিলাম যে বিক্রিয়ার হার কি কি বিষয়ের উপর নির্ভরশীল বা নিয়ামক। বিক্রিয়ার নিয়ামক বলতে আমরা কি বুঝি? আচ্ছা, তাহলে এবার একটু আমরা দেখি। এখানে দেখো আমরা কি বলেছি, 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি বিক্রিয়ার হার। সাপোজ আমরা ধরে নিলাম 45 ডিগ্রি সেলসিয়াসের বিক্রিয়ার হার যদি K1 হয়, তাহলে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার দ্বিগুণ হলে, অর্থাৎ যদি 35 ডিগ্রিটা যদি আমরা K2 বলি, তাহলে K1 equals to 2K2। এই কথাটাকে আমরা বলতে পারি। খেয়াল করো তো একটু, টেম্পারেচার বলা আছে দেখো দুটো T1 এবং T2। দুটো টেম্পারেচার কি কি, T1 এবং T2। 45 ডিগ্রি হচ্ছে আমার T1, সরি 35 ডিগ্রি হচ্ছে আমার T1। যেটা ছোট সেটাকে ধরবো আমরা T1, আর যেটা বড় সেটাকে ধরবো আমরা T2। 45 ডিগ্রি। এখন এটাকে আমাদের কি করতে হবে, এটাকে কেলভিনে নিতে হবে। টেম্পারেচার রিলেটেড যে কোনো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে অবশ্যই টেম্পারেচারকে আমাদের কেলভিনে কনভার্ট করে নিতে হবে, আদারওয়াইজ কিন্তু মিলবে না। মনে করতে পারো মিস এখানেও তো 273 যোগ করব, এখানেও 273 যোগ করব, আলটিমেটলি ক্যালকুলেশন সমান না, তা হবে না। ইটস নট মাল্টিপ্লিকেশন, ইট ইজ অ্যাডিশন। প্লাস 273 প্লাস 273, এটা হচ্ছে আমাদের কেলভিনে দুটো টেম্পারেচার পেলাম। এখন কি বলতে পারি, প্রাথমিকভাবে বিক্রিয়ার হার আমরা কি বলেছি, আর এর মান তো আমাদের জানা 8.314 জুল পার মোল per Kelvin. Don't forget to mention the unit of any data. আচ্ছা, তারপরে কি বলা হচ্ছে, আমরা ধরে নিচ্ছি প্রাথমিকভাবে T1 টেম্পারেচারে আমাদের হার ধ্রুবক হচ্ছে K1 প্রাথমিকভাবে T1 টেম্পারেচারে, আর T2 টেম্পারেচারে K2, এটা ধরে নিলাম। তাহলে প্রশ্ন মতে কি বলা হয়েছে, T2 টেম্পারেচারে যে হার ধ্রুবক সেটা T1 টেম্পারেচারে দ্বিগুণ, রাইট? তাহলে T1 টেম্পারেচারে 2K1 কে যদি আমি K ধরি, তাহলে K2 equals to 2K। এই পয়েন্টটাকে সবাই একটু খেয়াল করো, ম্যাথসটার এখানে টুইস্টটা আছে যে এই জায়গায় একটা কম তাপমাত্রার বিক্রিয়ার যে হার বেশি তাপমাত্রায় তার ডাবল। আচ্ছা, এটা হয়ে গেলে আমাদের কিন্তু তথ্য উপাত্ত সব হয়ে গেছে। এখন আমরা একটু মনে করি আগের দিনের ক্লাসে আমাদের log K1 by K2 এর একটা সমীকরণ আমরা প্রতিপাদন করেছিলাম, আরহেনিয়াস ইকুয়েশন। আরহেনিয়াস ইকুয়েশনের শর্ট টার্মও করেছি আর একটা লং টার্মও করেছি। লং টার্মটা কি ছিল, EA by 2.303 into R into T1 minus T2 divided by T1
T2, অথবা তোমরা বলতে পারো 1/T2 minus 1/T1। এই ছিল সমীকরণটা। তাহলে আমরা যদি এই সব মানগুলো এখানে বসিয়ে দিই, তাহলে দেখো তোমাদের এই k এবং k কাটাকাটি চলে যাবে। k তে কাটাকাটি চলে গেলে বাকি থাকলো কি, আমার এই মানটা আমার জানা, r এর মান জানা, T1 T2 সব জানা। তাহলে e এর কে এক সাইডে নিয়ে আসলে আমরা এর মানটা বের করতে পারি। তাহলে আলটিমেটলি EA ইকুয়ালস টু দাঁড়াবে log 2 into 2.303 into 8.314 into 318 into 398, সবগুলো ক্যালকুলেশন করে ডিভাইডেড বাই 10, কারণ T1 minus T2 equals to 10 হবে। সো আলটিমেটলি দাঁড়াবে এর মানটা 5647.447.96 জুল পার মোল। এটাকে আমরা কিলো জুলে যদি নিয়ে যাই 56.45 কিলো জুল পার মোল। এটাকেও আমরা অ্যান্সার লিখতে পারি। দুটো অ্যান্সারই কারেক্ট, তবে বেটার আমরা বলবো কিলো জুল পার মোলে কনভার্ট করে নেওয়া, যেহেতু এগুলো একটু বড় ক্যালকুলেশন, বড় টার্ম, অবভিয়াসলি আমরা ইউনিটটাকে তার কিলোতে কনভার্ট করে নিব। তাহলে এই অঙ্কটা যদি হয়ে যায়, তাহলে আমরা আমাদের পরবর্তী পড়াতে একটু চলে যাই। আচ্ছা, আমাদের নেক্সট টপিক হচ্ছে প্রভাবক বা ক্যাটালিস্ট। ক্যাটালিস্ট কি জিনিস? প্রভাব শব্দটার সাথে প্রভাবকের সম্পর্ক আছে। আমরা বলি না এর উপর ওর প্রভাব, ওর উপর ওর প্রভাব। আমাদের ব্যক্তিগত জীবনেও থাকে, আমাদের পরিবারের প্রভাব থাকে আমাদের উপর, বন্ধু বান্ধবদের প্রভাব থাকে। তেমনি একটা রাসায়নিক বিক্রিয়া যখন সংঘটিত হবে, সেই রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হওয়ার সময়ও কিছু কিছু রাসায়নিক পদার্থ তার উপরে প্রভাব বিস্তার করতে পারে। যেমন ধরো একটা বিক্রিয়াকে খুব দ্রুত গতিতে হচ্ছে, আমি বিক্রিয়ার গতিটাকে কমিয়ে দিতে চাচ্ছি, সেটা একটা প্রভাবক হিসেবে কাজ করবে। আবার একটি বিক্রিয়া স্লো গতিতে যাচ্ছে, বিক্রিয়াটাকে আমি দ্রুত করতে চাচ্ছি, তাহলে সেটাকেও আমি আবার একটা রাসায়নিক পদার্থ যোগ করে বিক্রিয়ার হারটাকে বাড়িয়ে দিতে পারি। তাহলে প্রভাবক কি জিনিস? প্রভাবক হচ্ছে সেই সকল রাসায়নিক পদার্থ যারা রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে, কিন্তু নিজে রাসায়নিকভাবে অপরিবর্তিত থাকে। টার্মটা একটু মাথায় ঢুকিয়ে নাও, রাসায়নিকভাবে অপরিবর্তিত থাকবে, এটা কিন্তু ভৌতভাবে অপরিবর্তিত না। যেমন আমি একটা প্রভাবক সলিড স্টেটে দিচ্ছি, বিক্রিয়া শেষে সেটা লিকুইড হয়ে যেতে পারে বা গ্যাস হয়ে যেতে পারে, কিন্তু পদার্থটি থাকবে, সেটি কোনো বিক্রিয়কের সাথে বিক্রিয়া করে উৎপাদে রূপান্তরিত হবে না, সেটাকে বলছি আমরা প্রভাবক। তাহলে প্রভাবকের সংজ্ঞা আমরা কি বলতে পারি? যে সকল রাসায়নিক পদার্থ কোনো রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার হার বা গতিকে ত্বরান্বিত করে, কিন্তু বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থেকে যায়, তাকে বলছি আমরা প্রভাবক বা ক্যাটালিস্ট। এবং এই ঘটনাটাকে বলবো প্রভাবন বা ক্যাটালাইসিস। এখন এই প্রভাবক কয়েক প্রকারের আছে। যেমন প্রভাবকের অবস্থার ভিত্তিতে যদি ধরি, তাহলে দুই রকমের প্রভাবক হয়, সমসত্ব আর একটা হচ্ছে অসমসত্ব, হোমোজেনিয়াস এন্ড হেটেরোজেনিয়াস ক্যাটালাইসিস। হোমোজেনিয়াস ক্যাটালাইসিস কি আর হেটেরোজেনিয়াস কি? যখন একটি বিক্রিয়ায় বিক্রিয়ক, উৎপাদক এবং প্রভাবক সকলে একই দশায় আছে, না হয় তারা সবাই কঠিন, না হয় তারা সবাই তরল, না হয় তারা সবাই গ্যাসীয়, এমন একটা স্টেজে আছে, এমন একটা পেজে আছে যে সবাই একই দশায় আছে, সেই বিক্রিয়াটাকে আমরা বলছি, সেই প্রভাবককে আমরা বলবো সমসত্ব প্রভাবন। অর্থাৎ যেমন ফর এক্সাম্পল আমরা দেখতে পারি যে এস্টার CH3CRR, এস্টারের হাইড্রোলাইসিস যখন করা হয়, পানির সাথে বিক্রিয়া করা হয়,
সেখান থেকে উৎপন্ন হয় একটা জৈব অ্যাসিড এবং একটা অ্যালকোহল উৎপন্ন হয়। এই সময় প্রভাবক হিসেবে ব্যবহৃত হয় ফসফরিক অ্যাসিড, কিংবা ধরতে পারো একটা হাইড্রোজেন, একটা জলীয় একটা অ্যাসিডের লঘু দ্রবণ হয়, সাধারণত ফসফরিক অ্যাসিডটাই আমরা দেখে থাকি। তাহলে এসটা নিজে একটা জলীয় অবস্থায় আছে, পানি নিজে তরল জলীয়, তারপরে আমি যে জৈব অ্যাসিডটা পাচ্ছি সেটিও একটা জলীয় দ্রবণ, এবং অ্যালকোহল সেটিও একটা জলীয় দ্রবণ। আর প্রভাবক হিসেবে ব্যবহার করেছি যে অ্যাসিড, সেটিও একটি তরল অবস্থায় আছে। তার মানে প্রত্যেকের দশা একই। তাহলে এই অবস্থাটাকে আমরা বলছি, এই প্রভাবনটাকে আমরা বলবো সমসত্ব প্রভাবন। এবার চলে যাই আমরা অসমসত্ব প্রভাবন। এই এক্সাম্পলটা তোমরা সবাই জানো, তোমরা এসএসসি লেভেলে যখন অ্যামোনিয়ার উৎপাদন শিখেছিলে, হেইবার-বোস প্রণালীতে অ্যামোনিয়া উৎপাদন, সেখানে তোমরা এই উদাহরণটা দেখেছো। তবু আমরা আজকে ক্লাসে হিসেবে আবার দেখাচ্ছি। নাইট্রোজেন গ্যাস প্লাস হাইড্রোজেন গ্যাস মিলে অ্যামোনিয়া প্রোডাকশন করে, রাইট? অ্যামোনিয়া itself is another gas। তাহলে আমরা নাইট্রোজেন গ্যাস হাইড্রোজেন গ্যাসকে মিলে অ্যামোনিয়া প্রোডাকশন করছি। 1 মোল নাইট্রোজেনের সাথে 3 মোল হাইড্রোজেন মিলে 2 মোল অ্যামোনিয়া প্রোডাকশন করে, নরমালি অপটিমাম টেম্পারেচার এবং প্রেসার। এই ক্ষেত্রে যে প্রভাবকটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে আয়রন চূর্ণ। তারা আয়রন চূর্ণটা কি? আয়রন চূর্ণটা হচ্ছে একটা সলিড, রাইট? আয়রন চূর্ণটা হচ্ছে আমার সলিড স্টেটে আছে। তাহলে আমরা কি বলতে পারি যে প্রভাবক এই ক্ষেত্রে, এই বিক্রিয়ার ক্ষেত্রে দুটো গ্যাস মিলে আরেকটি গ্যাস উৎপাদন তৈরি করলেও তার প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়েছে একটি সলিড আয়রন চূর্ণ। তাহলে এটা কিন্তু চারজনই একই দশায় নেই, তিনজনই বিক্রিয়ক উৎপাদক একই দশায় থাকলেও প্রভাবক কিন্তু ভিন্ন দশায় আছে। এই অবস্থাটাকে আমরা বলছি অসমসত্ব প্রভাবন। এই ছিল আমাদের প্রভাবনের 2 রকম প্রকারভেদ, আরো 4 রকম প্রকারভেদ আছে। আমি কেন দিচ্ছি তোমাদেরকে এই এক্সাম্পল গুলো, কেননা আমাদের অনুধাবনমূলক প্রশ্নে এই প্রশ্নগুলো আসে যে আবিষ্ট প্রভাবক বলতে কি বুঝো, অসমসত্ব প্রভাবন বলতে কি বুঝো। এই প্রশ্নগুলো আমাদের সেক্ষেত্রে আসে বলে আমরা এইটা ডিটেলটা একটু জেনে নিচ্ছি। এবার চলে যাই আমরা, আমাদের আরো 4 রকমের জানা প্রভাবক আছে। সেক্ষেত্রে এই 4টি প্রভাবক আমরা তাদের কার্যকারিতার ভিত্তিতে করেছি, যে তারা কেমন কাজ করে। কেউ বিক্রিয়াকে ত্বরান্বিত করে সামনের দিকে এগিয়ে নেয়, কেউ বিক্রিয়াকে ত্বরান্বিত করে পেছনের দিকে নিয়ে আসে, কেউ আবার বিক্রিয়ায় উপস্থিতি ছিল না কিন্তু একটা উৎপাদক যে নিজেই প্রভাবকের মতো আচরণ করতেছে। আবার আরেকজন আছেন, তাকে বলবো আমরা সে নরমালি কারোর সাথে বিক্রিয়া করে না, কিন্তু অন্য আরেকটা বিক্রিয়ক ঠিকই ওই বিক্রিয়াটা করে। তার মানে একটা আবিষ্ট হওয়ার টেন্ডেন্সি থাকে। এভাবে আমরা এই কার্যকারিতার ভিত্তিতে প্রভাবককে 4 ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1 ধনাত্মক প্রভাবক, নাম্বার 2 ঋণাত্মক প্রভাবক, নাম্বার 3 স্বপ্রভাবক, এন্ড নাম্বার 4 হচ্ছে আবিষ্ট প্রভাবক। ওকে, এবার আমরা একটু আমাদের এটা ডিটেইলে বলি। ধনাত্মক প্রভাবক কি? সহজ কথা, ধনাত্মক নামের মধ্যেই তো পজিটিভিটি আছে, রাইট? এটার ইফেক্ট হবে পজিটিভ ইফেক্ট। কিরকম পজিটিভ ইফেক্ট? এটা বিক্রিয়ককে দ্রুত উৎপাদে পরিণত হতে সাহায্য করবে। বিক্রিয়ক দ্রুত যাতে উৎপাদে রূপান্তরিত হয়, সেই প্রভাবককে বলবো আমরা ধনাত্মক প্রভাবক। যেমন একটা বিক্রিয়া হচ্ছে, এ থেকে এ প্লাস বি থেকে সি তে রূপান্তরিত হচ্ছে, সেক্ষেত্রে যদি আমি একটা প্রভাবক ব্যবহার করি ডি, যার ফলে বিক্রিয়াটা প্রথমে যদি 5 মিনিটে হয়ে থাকে তাহলে বিক্রিয়াটা পরবর্তী 2 মিনিটে হয়ে যাচ্ছে, তাহলে আমি বলবো ডি একটি ধনাত্মক প্রভাবক। একটু আগে আমরা যে এক্সাম্পলটা দেখলাম নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া গ্যাস উৎপাদন, ওইখানে কিন্তু আয়রন চূর্ণ একটি ধনাত্মক প্রভাবক, যেটা বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে সামনের দিকে নিয়ে যায়। ঋণাত্মক প্রভাবকের কাজ কি? ঋণাত্মক প্রভাবকের কাজ হচ্ছে বিক্রিয়ার হারকে কমিয়ে দেওয়া। যেমন এই একই বিক্রিয়াটাই যদি আমরা দেখাই, এ প্লাস বি থেকে যদি আমরা সি তে রূপান্তর করি এবং এক্ষেত্রে যদি আমরা ই নামক একটি প্রভাবককে ব্যবহার করি, তাহলে ই এর কাজ কি হবে? প্রথমে যদি এ প্লাস বি মিলে সি হতে 10 মিনিট লাগে, তাহলে ই এর উপস্থিতিতে সেই উৎপাদক হতেই
20 মিনিট সময় লাগছে, তাহলে আমরা কি বলতে পারি, এটি বিক্রিয়ার হারকে ঋণাত্মকভাবে ত্বরান্বিত করতে অর্থাৎ পিছিয়ে দিচ্ছে, অর্থাৎ পশ্চাৎ দিকে বিক্রিয়াটাকে ঠেলে দিচ্ছি। ওকে, এরপরে চলে যাচ্ছি আমরা স্বপ্রভাবকে। স্বপ্রভাবক বা অটোপ্রভাবক। অটোপ্রভাবক কি, যেমন ধরো আমরা যখন পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে সালফিউরিক অ্যাসিডের একটা বিক্রিয়া করি, সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, অক্সালিক অ্যাসিড, আর সালফিউরিক অ্যাসিডের আমরা জারণ বিজারণ যে অধ্যায়টা তোমাদের আছে ওইখানে এই এক্সাম্পল গুলো আছে, যে জারণ বিজারণে অম্লীয় মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে অক্সালিক অ্যাসিডের জারণ বিজারণ বিক্রিয়া, আমি সেই বিক্রিয়াটাই জাস্ট তুলে ধরলাম। এইখানে বিক্রিয়াটা যখন শুরু হয় তখন বিক্রিয়াটা বেশ মন্থর থাকে, বিক্রিয়াটা বেশ স্লোলি হচ্ছে, মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কালার চেঞ্জটা খুব একটা ফাস্ট না, স্লোলি হচ্ছে। কিন্তু কিছুক্ষণ পর যখন এখানে কিছু পরিমাণ ম্যাঙ্গানিজ সালফেট উৎপন্ন হয়, এই ম্যাঙ্গানিজ সালফেট কি করে, সেই প্রভাবকের ভূমিকা পালন করে। এর প্রভাবে দেখা যায় বিক্রিয়াটা খুব দ্রুত সংঘটিত হচ্ছে, যে বেগে বিক্রিয়াটা হচ্ছিল তার থেকে অনেক বেশি দ্রুত, অনেক বেশি বেগে বিক্রিয়াটা সংঘটিত হচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি, এটি একটি অটোপ্রভাবক বা স্বপ্রভাবক। আমি কিন্তু এটাকে যোগ করিনি, এটা উৎপাদক হিসাবেই উৎপন্ন হয়েছে এবং সেই উৎপাদকটাই আবার একটি প্রভাবকের ভূমিকা পালন করছে। তাহলে সেই প্রভাবককে আমরা বলছি স্বপ্রভাবক বা অটোপ্রভাবক। এন্ড দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে কি আমাদের আবিষ্ট প্রভাবক। আবিষ্ট প্রভাবক কি জিনিস? আবিষ্ট প্রভাবক হচ্ছে, ধরো এ প্লাস বি নর্মালি বিক্রিয়া করে না, আবার বি প্লাস সি বিক্রিয়া করে। এখন এই এ প্লাস বি এর মধ্যে যদি সি কে যোগ করে দেওয়া হয় তাহলেও দেখা যাচ্ছে বিক্রিয়াটি সংঘটিত হচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি, এক্ষেত্রে সি হচ্ছে আমার একটি আবিষ্ট প্রভাবক। এর প্রভাবে এ আর বি বিক্রিয়া করছে। প্রাথমিকভাবে এ আর বি কোনো বিক্রিয়া করে না, তারা বিক্রিয়া করছে না, আবার যখনই সি কে তাদের সাথে মিশানো হচ্ছে দেখা যাচ্ছে এ আর বি এর থেকেও প্রোডাক্ট আসছে, তাহলে সি হবে আমাদের একটি আবিষ্ট প্রভাবক। এর এক্সাম্পলটা আমরা দেখতে পাই সোডিয়াম আর্সেনাইট এবং সোডিয়াম সালফেট। সরি, আমার একটু ইন্টারনেট কানেকশনে প্রবলেম হয়ে যাওয়ায় আমাকে পুনরায় শুরু করতে হচ্ছে। তো যাই হোক, নরমালি সোডিয়াম আর্সেনাইট অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না, কিন্তু সোডিয়াম সালফাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ডাই অক্সাইড প্রোডাকশন করছে। তাহলে আমরা কি বলতে পারি, যে সোডিয়াম আর্সেনাইট যখন সোডিয়াম সালফাইডের সাথে মিক্স করা হয় তখন তারা বিক্রিয়া করছে। তাহলে সেই বিক্রিয়াটাকে আমরা কি বলতে পারবো, এই বিক্রিয়াটাকে আমরা বলতে পারছি আবিষ্ট প্রভাবক। এখানে আবিষ্ট প্রভাবকটা কে, সোডিয়াম সালফাইড। আর্সেনাইট নরমালি Na2SO3 নরমালি অক্সিজেনের সাথে কোনো বিক্রিয়া করে না, কিন্তু এর মধ্যে যদি কিছুটা সোডিয়াম সালফাইড যোগ করে দেওয়া হয় তাহলে দেখা যায় যে সোডিয়াম আর্সেনাইট বিক্রিয়া করছে। তাহলে সোডিয়াম সালফাইড আমার কি, সোডিয়াম সালফাইড হচ্ছে একটি আবিষ্ট প্রভাবক। তাহলে আমরা প্রভাবক কি কি পড়লাম, প্রভাবকের ক্যাটাগরি পড়লাম, প্রভাবকের সংজ্ঞা পড়লাম, প্রভাবকের প্রকারভেদের মধ্যে দুটো পড়লাম, সমসত্ব এবং অসমসত্ব প্রভাবক, আর পড়লাম ধনাত্মক, ঋণাত্মক, স্বপ্রভাবক, আবিষ্ট প্রভাবক। 4 রকমের প্রভাবন আমরা পড়লাম। এরপরে আমরা চলে যাই আরেকটা টার্ম। এটা আমি কেন বলছি, এটা তোমাদের বিগত আই থিঙ্ক 2018 সালের একটা প্রশ্নে আছে, অনুধাবনমূলক প্রশ্নে, যে প্রভাবক বিষ বলতে কি বুঝো। এতক্ষণ আমরা যা পড়েছি তার মধ্যে কিন্তু একটাও প্রভাবক বিষ ছিল না। প্রভাবক বিষ কি জিনিস? প্রভাবক বিষ হচ্ছে কিছু রাসায়নিক পদার্থ যারা প্রভাবকের ক্ষমতাকে কমিয়ে দেয়, তাদেরকে বলছি আমরা প্রভাবক বিষ। প্রভাবক বিষ কিন্তু ঋণাত্মক প্রভাবক নয়, এটা মাথায় রেখো। এই এক্সাম্পলটা ম্যাক্সিমাম স্টুডেন্টস ভুল করে, খাতায় আমরা দেখি যে প্রভাবক বিষ বলতে ঋণাত্মক প্রভাবক লিখে ফেলে। না, প্রভাবক বিষ হচ্ছে সেই রাসায়নিক পদার্থ যার উপস্থিতিতে প্রভাবকের প্রভাবন ক্ষমতা মন্থর হয়ে যায় বা ধীর হয়ে যায়, তাকে বলছি আমরা প্রভাবক বিষ। তাহলে আজকে আমরা দুটো টপিক শেষ করলাম। একটা করেছি আমরা আর্হেনিয়াস ইকুয়েশনের ম্যাথমেটিক্যাল প্রবলেম, আরেকটা পড়লাম আমরা ক্যাটালিস্ট, রাইট?
এই দুটো কিন্তু আমাদের আজকের মতো এখানে শেষ। এরপরে আমরা আমাদের আজকে একটা নতুন টপিক শুরু করব। এনি গেস কি হতে পারে আজকের টপিক? আচ্ছা, আমরা আজকে শুরু করব ভর ক্রিয়া সূত্র নামক একটি সূত্র। তার আগে আমরা একটু সাম্যাবস্থা সম্পর্কে জেনে নিই। সাম্যাবস্থা সম্পর্কে তোমরা এসএসসি লেভেলে কিছুটা জ্ঞান অর্জন করেছো, আবার বাস্তব জীবনেও সাম্যাবস্থা সম্পর্কে কিছু জ্ঞান আছে। আমরা বলি না একটা সাম্যাবস্থায় থাকতে হবে, সেরকম কিন্তু রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে সাম্যাবস্থার একটা ভিন্ন ভূমিকা আছে। গতদিনের ক্লাসে আমরা পড়েছিলাম বিক্রিয়ার দিকমুখিতা। একটা বিক্রিয়া সম্মুখ দিকেও যেতে পারে, একটা বিক্রিয়া পশ্চাৎ দিকেও আসতে পারে। তাহলে এই যে দুটো দিক, এই দুটো দিক যখন আমার সমান হবে, যখন দুটো দিকের বেগ আমার সমান হবে, তখন যে অবস্থাটা হবে তাকে বলছি আমি রাসায়নিক সাম্যাবস্থা বা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম কি জিনিস একটু সবাই খেয়াল করি। আমরা যখন একটি বিক্রিয়া এ থেকে বি হয়, আবার বি থেকে এ হয়, ধরলাম এ থেকে বি হওয়ার গতিটা হচ্ছে ফরওয়ার্ড, রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন আর এফ, এটাকে আমরা ক্যাপিটাল আর ইউজ করি। আর ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের জন্য আর বি, রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। যখন আর এফ ইকুয়ালস টু আর বি হয়, অর্থাৎ সম্মুখ বিক্রিয়ার গতিবেগ ইকুয়ালস টু পশ্চাৎ বিক্রিয়ার গতিবেগ হবে, তখন যে অবস্থাটা সৃষ্টি হবে তাকে বলবো আমরা রাসায়নিক সাম্যাবস্থা বা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। অর্থাৎ একটি উভমুখী বিক্রিয়ার সম্মুখ বিক্রিয়ার গতিবেগ ও পশ্চাৎ বিক্রিয়ার গতিবেগ যখন পরস্পর সমান হয়, তখন যে রাসায়নিক অবস্থার সৃষ্টি হয় তাকে বলছি আমরা রাসায়নিক সাম্যাবস্থা বা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। এই ছিল আমাদের কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের সংজ্ঞা। রাসায়নিক সাম্যাবস্থার একটা কমন এক্সাম্পল, ও বাই দ্য ওয়ে, রাসায়নিক সাম্যাবস্থার ক্ষেত্রে একটা খুবই গুরুত্বপূর্ণ টার্ম হচ্ছে, এক্ষেত্রে কোনো সমান চিহ্ন ব্যবহার হবে না। এক্ষেত্রে আমরা সমান চিহ্নটা কেমন দেখো, এটা অ্যাকচুয়ালি তীর চিহ্ন, উভয় দিকেই তীর চিহ্ন কিন্তু অর্ধেক। এইদিকে তীর চিহ্নটার অর্ধেক এবং ব্যাকওয়ার্ড তীর চিহ্নটার অর্ধেক। এই বিশেষ চিহ্নটি ব্যবহৃত হবে যখন কোনো একটি রাসায়নিক বিক্রিয়া সাম্যাবস্থায় থাকে। সাম্যাবস্থায় থাকলেই এই চিহ্নটা ব্যবহার হবে, আদারওয়াইজ কিন্তু এই চিহ্নটা আমরা ব্যবহার করি না। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের রাসায়নিক সাম্যাবস্থা কি সংজ্ঞা এবং তার একটা এক্সাম্পল যদি আমরা বলি, যেমন হাইড্রোজেন গ্যাস এবং আয়োডিন মিলে হাইড্রোজেন আয়োডাইড প্রোডাকশন করে, এটি একটি রাসায়নিক সাম্যাবস্থার একটি উদাহরণ। আমরা একটা উদাহরণ দেখছি যে রাসায়নিক সাম্যাবস্থার বাস্তব বিক্রিয়ার ক্ষেত্রে কেমন হয়। এবার একটু আগে আমরা পড়েছি নাইট্রোজেন হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া গ্যাস, সেটাও কিন্তু একটা রাসায়নিক সাম্যাবস্থায় ছিল। আচ্ছা, এবার একটু বলি, এই যে একটা বিক্রিয়া রাসায়নিক সাম্যাবস্থায় পৌঁছে গেল, এই সাম্যাবস্থায় পৌঁছানোর পর তাকে কি কি জিনিস এফেক্ট করতে পারে? বিক্রিয়াটাকে সামনের দিকে যাবে না পিছনের দিকে যাবে, নাকি সাম্যাবস্থায় সারা জীবন থেকে যাবে? এই অবস্থাগুলোকে কয়েকটা জিনিস এফেক্ট করে। নাম্বার ওয়ান, সেগুলোর এফেক্ট যারা করে টেম্পারেচার। নাম্বার টু, প্রেশার। নাম্বার থ্রি, কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা। এই তিনটা জিনিস একটি রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত, একটি রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থাকে এফেক্ট করতে পারে। ফার্স্ট অফ অল যাচ্ছি আমরা টেম্পারেচার। টেম্পারেচার একটা বিক্রিয়াকে কি করে এফেক্ট করবে, এটা জানার জন্য আমাদের আবারও একটু পুরনো পড়ায় যেতে হয়, যেগুলো আমরা এসএসসি লেভেলে করেছি। সেটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপহারী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া কি? যে বিক্রিয়ায় উৎপাদের সাথে তাপ উৎপন্ন হবে তাকে বলছি আমরা তাপ উৎপাদী বিক্রিয়া। আর তাপহারী বিক্রিয়া কোনটি? যে বিক্রিয়ায় সংঘটিত করতে হলে আমাকে আরো তাপ প্রয়োগ করতে হবে, আরো তাপ দিতে হবে, সেটাকে বলছি আমরা তাপহারী বিক্রিয়া। তাহলে প্রথমে চলে যাই আমরা তাপ উৎপাদী বিক্রিয়া। যেমন ধরো, যখন আমাদের শরীরে জ্বর থাকে, আমরা কি কখনো গরম সেক দেই না? কি করি আমরা? ঠান্ডা পানি দিয়ে বারবার জ্বরে আক্রান্ত ব্যক্তিটার মুখ গা মুছে দিই, যেন তার শরীরের তাপমাত্রাটা কমে যায়। আবার যখন খুব শীতে একজন মানুষ কাঁপতে থাকেন, তখন কি আমরা তাকে ঠান্ডা পানি দিয়ে কখনো মুছতে পারি? কখনোই না, একদম অপোজিট। তাকে আমরা কি করি? তখন তাকে আমরা আগুনের তাপ দেই, কিংবা তাকে গরম ভাপ দেই বা গরম পানির ব্যাগ দেই, দিয়ে তাকে আমরা তার শরীরের তাপমাত্রা বাড়ানোর চেষ্টা করি। এই দুটো জিনিসের সাথে কিন্তু তুমি রাসায়নিক বিক্রিয়াটাকেও একসাথে বুঝে নিতে পারো। যখন একটি বিক্রিয়া এক্সোথার্মিক বা তাপ উৎপাদী হয়,
তখন বিক্রিয়ায় অটোমেটিক কিছু তাপ উৎপন্ন হচ্ছে। এই অবস্থায় যদি বিক্রিয়ায় আমি আরো তাপমাত্রা বাড়াই, বিক্রিয়া কি হবে? জ্বর অবস্থায় যদি তাকে গরম সেক দিই, তাহলে তার জ্বর আরো বেড়ে যাবে, রাইট? তখন কি হবে যাবে? বিক্রিয়াটা আরো পশ্চাৎ দিকে ধাবিত হবে। ঠিক সেরকম, যেমন একটা এক্সাম্পল আমরা নেই, A+B থেকে আমরা একটা বিক্রিয়া উৎপাদক পাচ্ছি C। এক্ষেত্রে ডেল্টা H বা এনথালপি ধরে নিচ্ছি আমরা -100 জুল। খেয়াল করো, মাইনাস শব্দটা তখনই আসবে যখন বিক্রিয়াটি হবে একটি তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া ব্যতীত ডেল্টা H এর মান কখনোই মাইনাস হবে না। ডেল্টা H ঋণাত্মক মানে বিক্রিয়া একটি তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে আমরা কি বলতে পারছি? এই বিক্রিয়াটাকে আপাত দৃষ্টিতে দেখলে সমীকরণটাকে যে এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়া যদি তাপমাত্রা বাড়ানো হয়, যদি টেম্পারেচার বাড়ানো হয়, হিট দেই আমরা, ডেল্টা সাইন দিয়ে আমরা হিটটা ইউজ করছি, হিট যদি বাড়াই তাহলে বিক্রিয়া কি হবে? বিক্রিয়া পশ্চাৎ দিকে ধাবিত হবে, অর্থাৎ সি ভেঙে এ এবং বি তে রূপান্তরিত হবে। এটাকে বলছি আমরা পশ্চাৎ দিকে ধাবিত হয়। তাহলে বিক্রিয়ার সাম্যাবস্থাটা কোন দিকে চলে আসছে? পশ্চাৎ দিকে চলে আসছে। তাহলে এক্সোথার্মিক বিক্রিয়া যদি তাপমাত্রা বাড়ানো হয়, তাহলে বিক্রিয়ার হার কি হয়ে যাবে? সাম্যাবস্থা কি হয়ে যাবে? বাম দিকে বা পশ্চাৎ দিকে চলে আসবে। দ্যাট ইজ নট গুড ফর দ্য রিঅ্যাকশন। এবার চলে যাই আমরা এন্ডোথার্মিক রিঅ্যাকশন। এন্ডোথার্মিক ইজ বেটার, কারণ এন্ডোথার্মিকে আমার হিট দরকার, তাপহারী বিক্রিয়া। কি করে বুঝবে একটি বিক্রিয়া এন্ডোথার্মিক? ধরে নিচ্ছি P + Q মিলে একটি উৎপাদক হচ্ছে R। এক্ষেত্রে ডেল্টা H হচ্ছে +120 কিলোজুল। প্লাস থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি না থাকে তাও ধরে নিতে হবে প্লাস আছে, কিন্তু মাইনাস অবশ্যই মেনশন করা থাকে। ওকে, তাহলে এই বিক্রিয়াটাকে আমি কি বলতে পারি? এই বিক্রিয়াটাকে আমি বলতে পারি এটি একটি তাপহারী বিক্রিয়া। ডেল্টা H এর মান পজিটিভ মিন্স তাপহারী বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়াকে যদি তাপ দেওয়া হয়, তাহলে এই বিক্রিয়া দ্রুত গতিতে উৎপাদে রূপান্তরিত হয়, অর্থাৎ সাম্যাবস্থা বাম থেকে ডানে যাবে, বা সাম্যাবস্থা সম্মুখ দিকে যাবে, বা সাম্যাবস্থা উৎপাদের দিকে ধাবিত হবে। তাহলে সাম্যাবস্থার উপর তাপমাত্রার কি প্রভাব আমরা পড়লাম? দুটো প্রভাব পড়লাম, দুটো ধরনের তাপমাত্রার প্রভাব পড়লাম। একটা হচ্ছে এক্সোথার্মিকের জন্য, আর একটা হচ্ছে এন্ডোথার্মিকের জন্য। আশা করি সাম্যাবস্থায় তাপের প্রভাবটা আমাদের ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা চলে যাই আমাদের চাপের প্রভাব। প্রেসার, প্রেসারটা বোঝার জন্য, যেমন ধরো অ্যামোনিয়ার এক্সাম্পলটা আমরা নিই। এটা কিন্তু একই পাত্রে হচ্ছে, যেই পাত্রে আমি নাইট্রোজেন হাইড্রোজেন মিশিয়েছি সেই একই পাত্রে কিন্তু অ্যামোনিয়া উৎপাদন হচ্ছে, রাইট? সেখানে প্রোডাকশনটা হচ্ছে। তাহলে সবাই মোটামুটি একই পাত্রে আছে। এই অবস্থায় যদি আমি পাত্রের চাপ বাড়াই, পাত্রকে যদি আমি প্রেসার ক্রিয়েট করি, তাহলে কোন দিকে পরমাণু অণুর সংখ্যা বেশি? দেখো তো, একটা অণু প্লাস 3টা অণু, 4টা অণু আছে এর পাশে, আর এখানে আছে 2টো অণু। একটা রুমের মধ্যে 4 জন মানুষ দৌড়াদৌড়ি করবে, আরেকটা রুমের মধ্যে 2 জন মানুষ দৌড়াদৌড়ি করবে। কোথায় সংঘর্ষ হওয়ার সম্ভাবনা বেশি? যেখানে 4 জন মানুষ আছে, রাইট? সিমিলারলি পাত্রে যেখানে 4 অণু আছে সেখানে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা বেশি, যার ফলে তাদের মধ্যে বিক্রিয়া সংঘটিত হওয়ার সম্ভাবনা বেশি, ফলে তাদের দিক থেকে বিক্রিয়ার সামনের দিকে আগানোর সম্ভাবনাও বেশি, অর্থাৎ বিক্রিয়ার সম্মুখবর্তী বিক্রিয়ার হার বেশি হবে। অর্থাৎ তাহলে আমরা কি বলতে পারি? অণুর সংখ্যার ভিত্তিতে চাপের প্রভাবটা পড়বে। চাপের প্রভাব কি হবে? যেদিকে অণুর সংখ্যা বেশি বিক্রিয়া সেই দিকে অগ্রসর হবে। ওকে, এখানে অণুর সংখ্যা বেশি, সরি, যেদিকে অণুর সংখ্যা বেশি সেই দিকে বিক্রিয়কের বিক্রিয়া অগ্রসর হবে। যেমন এদিকে অণুর সংখ্যা বেশি, তাই এই বিক্রিয়াটি সম্মুখ দিকে অগ্রসর হবে। এদিকে অণুর সংখ্যা কম, তাই বিক্রিয়াটি পশ্চাৎ দিকে কম অগ্রসর হবে। এভাবে আমরা চাপের প্রভাবকে কি বলতে পারি? চাপ বৃদ্ধি করলে যেই দিকে অণুর সংখ্যা বেশি থাকবে বিক্রিয়া তার বিপরীত দিকে বেশি সংঘটিত হবে। এন্ড নাম্বার 3 হচ্ছে কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা। এটা আমরা আগের এক্সাম্পল থেকেও বলতে পারি, যেখানে 2A + B মিলে C করেছি। এক্ষেত্রে যদি যতক্ষণ আমার বিক্রিয়কের ঘনমাত্রা বেশি থাকবে ততক্ষণ বিক্রিয়ক উৎপাদে রূপান্তরিত হওয়ার চেষ্টা করবে। যখনই উৎপাদের ঘনমাত্রা বেশি হয়ে যাবে তখন উৎপাদক ভেঙে বিক্রিয়কে চলে আসার চেষ্টা করবে। তাহলে আমরা কি বলতে পারি? ঘনমাত্রা যার বেশি থাকবে বিক্রিয়া তার বিপরীত দিকে বেশি সংঘটিত হবে। অর্থাৎ যখন বিক্রিয়কের ঘনমাত্রা বেশি থাকবে বিক্রিয়া
সম্মুখ দিকে সংঘটিত হবে। যখন উৎপাদের ঘনমাত্রা বেশি থাকবে তখন বিক্রিয়া পশ্চাৎ দিকে সংঘটিত হবে। এই তিনটা জিনিসকে বিজ্ঞানী লা শাতেলিও, যেটা আমরা ইংলিশে লিখি যদিও এইভাবে, বিজ্ঞানী লা শাতেলিও একটি সূত্র আকারে প্রকাশ করেছেন। এটাও এসএসসি তে ছিল, তবু আমরা যেহেতু এই চ্যাপ্টারে সবই পড়ছি এটাকে আমরা সিরিয়ালি পড়বো। লা শাতেলিও বলেছিলেন যে একটি বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি করতে পারি, যে সাম্যাবস্থায় থাকা অবস্থায় একটি বিক্রিয়ার যদি কোনো নিয়ামক পরিবর্তন করা হয়, নিয়ামক কারা, যারা বিক্রিয়ার প্রভাব ফেলে, তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা, কোনো নিয়ামক যদি পরিবর্তন করা হয় তাহলে নিয়ামক পরিবর্তনের ফলাফল এমন ভাবে প্রশমিত হবে যেন সাম্যাবস্থা বজায় থাকে। ব্যাপারটা এমন যে আমি যদি তাপমাত্রা বাড়িয়েও দেই, তাপমাত্রা বাড়িয়ে দেওয়ার ফলে সাপোজ বিক্রিয়াটা ছিল একটা এক্সোথার্মিক বিক্রিয়া, বিক্রিয়াটা তাপমাত্রা বাড়ানোর ফলে বিক্রিয়াটা পশ্চাৎ দিকে ধাবিত হচ্ছে, ফলে সাম্যাবস্থা বামে সরে এসেছে। এই অবস্থায় দেখা যাবে বিক্রিয়ার হারও বেড়ে যাবে, বেড়ে তারা আবার সাম্যাবস্থাটাকে পূর্বের অবস্থায় নিয়ে যেতে চাইবে। এই হচ্ছে লা শাতেলিও নীতি, যে কোনো সাম্যাবস্থায় থাকাকালীন কোনো বিক্রিয়ায় কোনো নিয়ামক পরিবর্তন করা হলে নিয়ামক পরিবর্তনের হার বা ফলাফল এমনভাবে প্রশমিত হবে যেন সাম্যাবস্থা বজায় থাকে। তাহলে আমরা একটু আজকের আমাদের ক্লাসটাকে ব্রিফ করি, আমরা কি কি পড়লাম। তাহলে আজকের আমাদের টোটাল সামারাইজ করলে আমরা পড়ছি আর্হেনিয়াস ইকুয়েশন, ম্যাথমেটিক্যাল প্রবলেম, তারপরে পড়েছি আমরা ক্যাটালাইসিস অ্যান্ড ক্যাটালিস্ট, তার প্রকারভেদ সহ। নাম্বার 3 তে পড়েছি আমরা রাসায়নিক সাম্যাবস্থা বা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। নাম্বার 4 এ পড়েছি কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের উপরে কি কি জিনিস প্রভাব ফেলে, মানে নিয়ামক, কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের নিয়ামক। এই ক্ষেত্রে আমাদের কিন্তু বিশেষ করে তাপমাত্রাটা একটু বেশি জরুরি, সবাই একটু মনে রাখবে, কেননা এখানে এক্সোথার্মিক এবং এন্ডোথার্মিক এই দুটো টার্ম আছে। তারপরে পড়েছি আমরা এই এক্সোথার্মিক এন্ডোথার্মিকের পরে, তারপরে চাপ, ঘনমাত্রা ইত্যাদি করার পর লাস্টে আমরা পড়েছি লা শাতেলিয়ার ল। আজকের ক্লাসে তাহলে আমরা এই 5টা জিনিস পড়েছি। এখান থেকে আমাদের যে প্রশ্নগুলো আসে, যেমন অলরেডি আমি গত 18 সালে একটা প্রশ্ন করি, 17 সালে প্রশ্ন করিয়েছি আর্হেনিয়াস ইকুয়েশন রিলেটেড ম্যাথমেটিক্যাল প্রবলেম। তারপরে পড়েছি ক্যাটালাইসিসের অনুধাবনমূলক প্রশ্ন, যেমন ধরো খতে আসে যেগুলো, আমরা বলেছি যে ঋণাত্মক প্রভাবক কি, বা প্রভাবক বিষ কি, বা আবিষ্ট প্রভাবক বলতে কি বুঝো, এটার ব্যাখ্যা অনেক সময় খতে আসে। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম সাধারণত আসে রাসায়নিক সাম্যাবস্থা বলতে কি বুঝো। আর একটা প্রশ্ন আসে সাম্যাবস্থা কি গতিশীল অবস্থা, এটা আমরা আমাদের নেক্সট ক্লাসে এটার এক্সাম্পলটা দেখবো। তারপরে আছে সাম্যাবস্থার নিয়ামক, সেখান থেকে জরুরি প্রশ্ন থাকে তাপমাত্রার প্রভাবে এক্সোথার্মিক এবং এন্ডোথার্মিক বিক্রিয়ার সংজ্ঞা এবং উদাহরণ। অ্যান্ড দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট আছে আমাদের লা শাতেলিয়ার ল। এটাও আমাদের অনুধাবনমূলক প্রশ্নে অনেক সময় আসে যে লা শাতেলীয় নীতিটি কি, বা এর উদাহরণ দেবা, লা শাতেলীয় নীতি বলতে কি বুঝো। তাহলে আমরা আমাদের আজকে শিখন ফল কি কি, এই 5টা জিনিস হচ্ছে আমাদের শিখন ফল, এবং সম্ভাব্য প্রশ্ন কি কি হতে পারে আমি দুটো করে দিয়েছি, এবং আরো কি হতে পারে সেটা আমি বলে দিয়েছি। আমার অনুরোধ, তোমরা প্লিজ 17, 18 এবং 19 এই 3টা বছরের এই চ্যাপ্টারের এই টপিক রিলেটেড কোশ্চেনগুলো আজকেই সম্ভব হলে সলভ করে ফেলো। আজকেই পড়েছি, সলভ করতে ইজি হবে। ইনশাআল্লাহ আবার দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।